তখন ১৯২৬ সাল। পরাধীন ভারতবর্ষ তখন জ্বলছে ব্রিটিশ শাসনের অত্যাচারের আগুনে। বিপ্লবী অতীন্দ্রনাথ বসু স্থির করলেন ভারতের সর্বস্তরের মানুষকে একত্রিত করতে হবে। কিন্তু কি প্রকারে? ঠিক করলেন সেবারের দুর্গাপুজো করবেন সার্বজনীন, সবার জন্য। সেই থেকে শুরু হলো কলকাতার সার্বজনীন দুর্গোৎসব। বাংলার দুর্গাপুজোর ইতিহাস ঘাটলে প্রথমে বাড়ির পুজো, এরপর বারোয়ারি পুজো ও পরে সার্বজনীন পুজোর পথ চলার ইতিহাস খুঁজে পাওয়া যায়। নমস্কার, আমি সোমা। আপনাদের আমার ইউটিউব চ্যানেল লাইভ স্টোরিজ উইথ সোমাতে আমন্ত্রণ জানাচ্ছি আর একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজকের গল্পে থাকবে কলকাতার সর্বপ্রথম সর্বজনীন দুর্গোৎসবের গল্প, যা আমাদের প্রিয় নেতাজির পুজো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সিমলা ব্যায়াম সমিতির পুজো। সিমলা ব্যায়াম সমিতির পুজো এবার ৯৯তম বছরে পদার্পণ করতে চলেছে। সেই ইতিহাসের কথা আজ আমার ভিডিওতে থাকছে। সার্বজনীন বা সর্বজনীন শব্দটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এর আগে কোনো পুজোই সর্বজনীন শব্দের শিরোনাম ছিল না। সার্বজনীন শব্দের অর্থ হলো যা কিছুর ওপর জনসাধারণের অধিকার রয়েছে এবং যা জনসাধারণের কল্যাণের জন্য। তখন বাংলা দুর্গাপুজো কিছু জমিদার বাড়িতে এবং কিছু ধনী লোকের বাড়িতে অনুষ্ঠিত হতো। এটি ছিল মূলত জমিদার ও ধনী ব্যক্তিদের আনন্দ ও বিনোদনের উৎসব। এসব পুজোয় জাতি ধর্মের ভেদাভেদের সঙ্গে সঙ্গে সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণেরও অধিকার ছিল না। বিপ্লবী অতীন্দ্রনাথ বসু ভাবলেন, মা দুর্গা যদি সকলেরই হন এবং মা দুর্গার পুজোর আয়োজন যদি সমাজের কল্যাণের জন্যই হয়, তবে সমস্ত বর্ণ এবং ধর্মের লোকেদের উপস্থিত হওয়ার অধিকার থাকা উচিত। এই চিন্তার ফলস্বরূপ ১৯২৬ সালে সিমলা ব্যায়াম সমিতির প্রশাসনে ক্লাবের প্রাঙ্গণে বাংলার প্রথম সর্বজনীন দুর্গোৎসবের প্রবর্তন করেন। সার্বজনীন দুর্গোৎসব আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দুর্গাপূজার মাধ্যমে তৎকালীন যুবশক্তিকে সংগঠিত করা। এই যুবশক্তি এই সংগঠনের মাধ্যমে তৎকালীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। বিপ্লবী অতীন্দ্রনাথ বসু মনে করতেন যুবকদের সুস্থতা না থাকলে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা তাদের পক্ষে খুবই কঠিন হবে। তাই জন্য তিনি এই ক্লাব প্রতিষ্ঠা করেন। এখানে কুস্তি খেলার প্রশিক্ষণ, ব্যায়াম এবং লাঠি খেলার সাথে লড়াইয়ের প্রশিক্ষণও অনুষ্ঠিত হতো। পরবর্তীতে সামরিক বাহিনীর কৌশলের প্রশিক্ষণও দেওয়া হতো। সিমলা ব্যায়াম সমিতির প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল সুস্থ ও নৈতিকভাবে সাহসী বাঙালি যুবকদের গড়ে তোলা, যাতে তারা যে কোনো সময় মাতৃভূমির স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারে এবং তারা দুর্বল ও দুঃখী মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। এই ক্লাবটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের ঘাঁটি। এখানে শরীরচর্চা, লাঠি খেলা, ছুরি খেলা ইত্যাদির অনুশীলন করতেন বিপ্লবীরা। ব্রিটিশ সরকার ১৯৩২ সালে এই ক্লাবকে নিষিদ্ধ ঘোষণা করলে পুজো বন্ধ হয়ে যায়। পরবর্তীতে নিষেধাজ্ঞা উঠলে ফের পুজো শুরু হয়। তখন এর সভাপতিত্ব করেন আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রাথমিকভাবে প্রধান মতো প্রতিমাটি একটি ক্যানভাসে তৈরি করা হয়েছিল এবং পূজা মণ্ডপের ছাদটি ছিল কুলকুচি পাতার। অসামান্য শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে পূজা অনুষ্ঠিত হতো। ১৯৩৯ সালে বিপ্লবী অতীন্দ্রনাথ বসু একই মঞ্চে ৫টি পৃথক ক্যানভাস প্রস্তুত করার কথা বলেন এবং মূর্তিগুলি পৃথকভাবে স্থাপন করার কথাও বলেছিলেন। স্বামী বিবেকানন্দের দ্বিতীয় ভ্রাতা শ্রী মহেন্দ্রনাথ দত্ত, যিনি অতীন্দ্রনাথ বসুর প্রতিবেশী ছিলেন, তিনি বিভিন্ন সংস্কৃত শ্লোকের উদ্ধৃতি উল্লেখ করে শ্রী অতীন্দ্রনাথ বসুর এই কাজটিকে সমর্থন করেছিলেন। মূর্তি নির্মাণের সময় তিনি নিয়মিত সমিতি প্রাঙ্গণে আসতেন এবং বিভিন্ন সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রতিমার গঠন, রং, পোশাক, অস্ত্রস্থাপন ইত্যাদি বিষয়ে তত্ত্বাবধান করতেন।
এভাবে প্রতিমা স্থাপন করায় কলকাতায় আলোড়ন সৃষ্টি হয়, কারণ আলাদাভাবে মা দুর্গার মূর্তি নির্মাণের ক্ষেত্রে সিমলা ব্যায়াম সমিতি প্রাধান্য পায়। এ সময় উক্ত বিষয়ে অতীনবাবুর প্রচেষ্টা শিল্পী মহল থেকে সংবর্ধনা পায়। ঠাকুর পরিবারের অনেক সদস্য মূর্তি পরিদর্শন করেন এবং প্রশংসা করেন। একই বছর অর্থাৎ 1939 সালে শ্রী সুভাষচন্দ্র বসু মূর্তি উন্মোচন করেন। দুর্গাপূজার জন্য একটি বিশাল অন্নকূটের আয়োজন করা হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র বসু এবং অন্যান্য নেতারা সাধারণ দর্শকদের সাথে এই অন্নকূটে অংশগ্রহণ করেন এবং প্রসাদ গ্রহণ করেন। দুর্গাপূজা উপলক্ষে বীরাষ্টমী পূজাও আয়োজন করা হয় সেখানে। লাঠি খেলা, ছুরি খেলা, যোগব্যায়াম, কুস্তি প্রদর্শনে বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বীরাষ্টমী উৎসব উপলক্ষে সরলাবালা দেবী, ডক্টর প্রফুল্লচন্দ্র রায়, অমৃতলাল বসু প্রমুখ প্রায় উপস্থিত থাকতেন সেখানে। এই পুজোর প্রথম পুরোহিত ছিলেন প্রয়াত ডক্টর চপলাকান্ত ভট্টাচার্য, আর প্রথম বছরে প্রতিমা শিল্পী ছিলেন প্রয়াত শ্রী নিতাই চন্দ্র পাল। উত্তরের ঐতিহ্য সিমলা ব্যায়াম সমিতি। এই পুজো কলকাতার প্রথম সর্বজনীন দুর্গাপুজো। শুরু হয় 1926 সালে বিপ্লবী অতীন্দ্রনাথ বসুর হাত ধরে। এই পুজোর পরিকল্পনার অন্যতম উপদেষ্টা ছিলেন স্বামী বিবেকানন্দের মেজ ভাই মহেন্দ্রনাথ দত্ত। তার পরিকল্পনাতেই 1 চালা থেকে 5 চালা হয় সিমলা ব্যায়াম সমিতির প্রতিমা। সেই পরিকল্পনাকে এখনো পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে। প্রাক স্বাধীন ভারতে এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন নেতাজি। 1939 সালে সিমলা ব্যায়াম সমিতির সর্বজনীন দুর্গাপূজার সভাপতিত্ব করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই পুজোর মাধ্যমেই দেশবাসীকে ব্রিটিশ বিরোধী ভাবনায় উদ্বুদ্ধ করেছিলেন তিনি। গান্ধীজির অসহযোগ আন্দোলনের সময় দেবী প্রতিমাকে খাদির বসন পরিয়ে প্রতীকী প্রতিবাদ করেছিল সিমলা ব্যায়াম সমিতি। ঐতিহ্যবাহী সিমলা ব্যায়াম সমিতির পুজোর এবার 99তম বর্ষ। থিম পুজো নয়, সাবেক ধাঁচেই পুজো হয় এখানে। প্রতিমা শিল্পী সনাতন পাল গড়ছেন সনাতনী মাতৃরূপ। সেই ভাবনা থেকেই পূজার মণ্ডপ সজ্জার নাম রাজপ্রাসাদে সনাতনী। মণ্ডপ সাজাচ্ছে রাজবাড়ির আদলে। সেই প্রাসাদ তৈরি করতে মূলত ব্যবহার করা হচ্ছে প্লাইউড। এছাড়াও থাকছে পুরনো পিলার ও থার্মোকলের ওপরে নকশা, তার ওপরে হবে রং। মণ্ডপে পা রেখে মনে হবে যেন কোনো রাজবাড়ির নাট মন্দিরে এসে দাঁড়িয়েছেন। পুজোর উদ্বোধন হবে মহালয়ার দিন, আগামী 2রা অক্টোবর। বিপ্লবী অতীন্দ্রনাথ বসু যে পূজার প্রচলন করেছিলেন বাংলার বুকে এবং যে পুজোর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন আমাদের প্রিয় নেতাজি, সেই পূজাও আগামী বছর 100 বছরে পা দিতে চলেছে। মায়ের কাছে একটাই প্রার্থনা, যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে এই দুর্গাপূজার প্রচলন হয়েছিল, আমরা যেন তার থেকে দূরে সরে না যাই। যুব শক্তিকে নৈতিকভাবে সাহসী হতে হবে, ভারত মাতার সুযোগ্য সন্তান হতে হবে। মা দুর্গা আমাদের যেন এই আশীর্বাদই করেন। প্রতিটি সমাজের শিরদাঁড়া হলো এই যুব শক্তি। এই ছিল আমার আজকের বিষয়। স্বামী বিবেকানন্দের পাড়ার পুজো, আমাদের নেতাজির পুজো, কলকাতার প্রথম সার্বজনীন পুজো এবছর 99 বছরে পদার্পণ করতে চলেছে। সেই ইতিহাসই আমি আপনাদের কাছে আজকে তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনাদের কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হবে আমাদের অন্য কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।